অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। শুভেন্দু অধিকারী কান্না ধুয়ে জল খাবো আমরা? কান্না ধুয়ে জল খাবো আমরা? এ কেমন রাজনৈতিক কান্না? ওনার মুখে ওনার যন্ত্রণার কথা শুনে শুভেন্দু অধিকারী নাকি মঞ্চে কেঁদে ফেলেছেন। কত বড় কথা, কত বড় প্রাপ্তি এটার আমাদের, তাই না? এটাই তো কথা ছিল, কথা ছিল। আরে কাঁদবে তো যে মা, যে বাবা সন্তানকে হারিয়েছে, তারা কাঁদছে, তার একটা মাথা মুন্ডু আছে, তার একটা মানে আছে। আপনি মুখ্যমন্ত্রী, যদি আপনার কষ্ট হয়ে থাকে, আপনার চোখে জল এসে থাকে, ভালো কথা, আপনার সেই আবেগকে ছোট করছি না, কিন্তু আপনাকে ওই মঞ্চে বসে রুমাল দিয়ে চোখ মোছার জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছে নাকি? আপনি তদন্ত করে সঠিক দোষীদেরকে চিহ্নিত করবেন, যাদেরকে মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করেছিল তাদেরকে আপনি ধরবেন, তা করার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এমন অনেক মানুষ আছেন আমাদের সমাজে, আমাদের নিজেদের পরিবারে, যারা জীবনে কোনোদিন কোনো মিটিং মিছিলে যাননি, কোনো মিটিং মিছিলে যাবেন কল্পনা করেননি। তারাও একটা সময় অভয়া তিলোত্তমার মৃত্যুর তদন্ত ন্যায় বিচার চেয়ে তারা রাস্তায় নেমে আসেন। দিনের পর দিন তারা রাস্তা ছেড়ে নড়েন না, তারা রাতের পর রাত দখল করেন। দাবি একটা ছিল, অভয়ার খুনের ঘটনায়, তার ধর্ষণে, খুনে যারা জীবনে কোনোদিন মিটিং মিছিলে যাননি, তারা ওই এই মৃত্যু, এই খুনের, এই ধর্ষণের ঘটনার তদন্ত চেয়ে, বিচার চেয়ে রাতের পর রাত জাগেন। তারপরে 2 মাস ধরে কি 2-3 মাস ধরে কি ঘটনা ঘটে তাও আপনারা দেখেছেন। কত রকমভাবে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়, সেই সময় যারা সরকারে ছিল, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার। ধর্ষণ করার জন্য, খুন করার জন্য একজন গ্রেপ্তার হয়, আর ওই ধর্ষণের প্রতিবাদ করার জন্য গোটা রাজ্য জুড়ে আমাদের একের পর এক কমরেড, কলকাতায়, দুর্গাপুরে, কোচবিহারে, পুরুলিয়ায়, আমাদের একের পর এক কমরেড, তারা এই ধর্ষণের, খুনের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়, তাদেরকে জেলে রাত কাটাতে হয়। 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 12 দিন জেল খাটতে হয়েছে আমাদের কমরেডদেরকে। কেন? তারা তাদের নিজের এলাকায় অভয়ার খুনের, অভয়ার ধর্ষণের তদন্ত চেয়েছিল, ন্যায় বিচার চেয়েছিল। এই ঘটনা ঘটেছে। কিন্তু এত কিছুর পরে আমরা জানতাম পশ্চিমবঙ্গ সরকার, সেই সরকারের মুখ্যমন্ত্রী নিজের একেবারে পেয়ারের লোক সন্দীপ ঘোষ, তারা মিলে এই ঘটনা ঘটিয়েছে। পশ্চিমবাংলার পুলিশকে কাজে লাগিয়ে সেই ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনা তদন্ত করবে না। সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা হয়। এখানে আপনারা যারা আছেন, আমার গুরুজন যারা আছেন, আপনারা অনেকে আমার থেকে ভালো এটা জানবেন, ভারতে খুব একটা এরকম ঘটনা দেখবেন না যেখানে কোনো ক্রাইম হওয়ার পরে, কোনো অপরাধ হওয়ার পরে 96 ঘন্টার মধ্যে সেই ঘটনা তদন্তের দায়িত্ব সিবিআই পেয়ে গেছে। সাধারণভাবে এরকম দেখবেন না। তার কারণটা হচ্ছে, আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার হচ্ছে রাজ্যের বিষয়। যে কোনো ঘটনা যখন ঘটে, খুন হোক, চুরি হোক, ডাকাতি হোক, ধর্ষণ হোক, যাই হোক, বড় কোনো স্ক্যাম হোক, যখন কোনো ঘটনা ঘটে, প্রথমে রাজ্যের পুলিশ, যে কোনো রাজ্যে সেটা সত্যি, রাজ্যের পুলিশ সেই তদন্ত করা শুরু করে। তারপরে একটা সময়ের পরে গিয়ে যদি দেখা যায় যে রাজ্যের পুলিশ তদন্ত করতে পারছে না, করতে চাইছে না, যে কোনো রাজনৈতিক কারণে হোক, তাদের ব্যর্থতার জন্য হোক, অপদার্থতার জন্য হোক, পুলিশ যদি তদন্ত করতে না পারে, তাহলে অনেক সময় 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। এরকম ঘটনাও ঘটেছে আমাদের দেশে। সচরাচর এরকম ঘটনা দেখাতে পারবেন না যে একটা অপরাধ হলো আর 96 ঘন্টার মধ্যে সিবিআই তা তদন্ত করার সুযোগ পেয়ে গেল। সিবিআই সুযোগ পায় 6 মাস, 1 বছর, 2 বছর পরে। এক্ষেত্রে 96 ঘন্টার মধ্যে সুযোগ পেয়ে গেছিল, তারপরে ওরা এই ঘটনা তদন্ত করলো না। ওরা বললো নাকি সব প্রমাণ লোপাট হয়ে গেছে। দুপুরবেলা, সকালবেলা কোর্টে মামলাটা এনলিস্ট করা হলো, দুপুরবেলা জাজের টেবিলে মামলাটা উঠলো, বিকেলের আগে জাজ রায় দিয়ে দিল যে তদন্ত আমরা সিবিআইকে হ্যান্ডওভার করে দিচ্ছি। এই জিনিস স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কটা দেখাতে পারবেন ভারতে এরকম হয়েছে? তারপর ওই ছেদ যুক্তি শুনে গেলাম আমরা যে তদন্ত কোনো নাকি প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রমাণ নাকি সব লোপাট হয়ে গেছে। 96 ঘন্টার মধ্যে তদন্তের দায়িত্ব পাওয়ার পরও যদি সিবিআই প্রমাণ খুঁজে না পায়, তাহলে এদের সিবিআইতে চাকরি করা উচিত নাকি এদের শিয়ালদা স্টেশনে রুমাল বেচা উচিত বলুন তো? তারা করলো তদন্ত। তারপরে 2 বছর কিভাবে কেটে গেল আমরা জানি। বিধানসভা ভোট আসলো, আমাদের পার্টির পক্ষ থেকে একটা কথা পরে বলা হলো, অভয়ার মা, তিলোত্তমার মা রত্না দেবনাথ,
তিনি ভোটে প্রার্থী হলেন। একটা অদ্ভুত কথা, বিজেপি এবং বিজেপির কিছু পোষা ইউটিউবার যারা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয়, শুভেন্দু অধিকারী একটা মোবাইল আর একটা বুম কিনে দিয়েছে, 5 বছর ধরে শুভেন্দুর কথা শুনে গোটা বাংলা জুড়ে দালালি করে বেরিয়েছে। কিছু এই টিভি, হ্যান টিভি, ত্যান টিভি সব ইউটিউব চ্যানেল বানিয়ে রেখেছিল, আর কতগুলো দালালকে কিনেছিল এদিক ওদিক থেকে। তারা মিলে বলা শুরু করলো কি, যে অভয়ার মা ভোটে দাঁড়াচ্ছে, তিলোত্তমার মা ভোটে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে কেন বামেরা কলতানকে প্রার্থী করলো। আপনারা জানেন অভয়া তিলোত্তমার মায়ের বিরুদ্ধে তো কলতানকে বামপন্থীরা প্রার্থী করেনি। বামপন্থীরা আগে কলতানের নাম ঘোষণা করেছিল, সিপিআইএম আগে ওখানে প্রার্থী ঘোষণা করেছিল, বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেছিল। প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরে কলতানের বাড়ি কলকাতায় ঢাকুরিয়াতে, ও ঢাকুরিয়া থেকে পানিহাটিতে প্রার্থী হিসেবে ওর নাম ঘোষণা করার পরে পানিহাটিতে গিয়ে আগেও আমাদের পার্টি অফিসে যায়নি, আগে কোনো পার্টির নেতার বাড়িতে যায়নি, ও আগে ছুটে গেছিল অভয়ার বাড়িতে, তিলোত্তমার বাড়িতে অভয়ার বাবা মায়ের আশীর্বাদ নিতে। পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিল, নিয়ে বলেছিল এই লড়াই খালি আপনার মেয়ের জন্য নয়, গোটা বাংলা জুড়ে যে অভয়ারা তিলোত্তমারা রয়েছে সবার জন্য এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আপনাদের আশীর্বাদ চাই। তারপরে ওনারা ভোটে দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে, দাঁড়াতেই পারেন, আমাদের সেখানে বলার কিছু নেই। কিন্তু এই কথাটা বাজে কথা, মিথ্যে কথা, যে কলতানকে দাঁড় করানো হয়েছিল অভয়ার মায়ের বিরুদ্ধে। যখন কলতান ভোটে দাঁড়িয়েছিল তখন পশ্চিমবাংলার একটা কাকপক্ষীয় কল্পনা করতে পারেনি যে কেউ তার ধর্ষিতা খুন হওয়া মেয়ের নাম করে বিজেপির হয়ে সেই কেন্দ্রে প্রার্থী হবে, কেউ কল্পনাও করতে পারেনি। আমি আবার বলছি, উনি প্রার্থী হয়েছেন, এটা হতেই পারেন, ওটা ওনার অধিকার। উনি কিভাবে হয়েছেন না হয়েছেন, হয়তো কিছু আশা করে হয়েছিলেন যে আমার মেয়ের মৃত্যু এরপরে বিচার পাবে, সেই বিচার উনি পেলেন কি পেলেন না 3-3.5 মাসে, তা সবাই দেখছে, গোটা বাংলা দেখছে, আপনারা সবাই দেখছেন, নিশ্চয়ই ওনারাও ভাববেন, গোটা বাংলা ভাববে। কিন্তু এই কথা বললে মিথ্যে কথা বলা হবে। আপনাদের কাছে আবেদন করছি, যেখানেই কথা কাউকে বলতে শুনবেন এই কথার বিরুদ্ধে আমাদেরকে সেখানে প্রতিবাদ করতে হবে। তা যদি ফেসবুকে হয় ফেসবুকে, যদি রাস্তায় হয় রাস্তায়, চায়ের দোকান হলে চায়ের দোকানে। বামপন্থীরা অভয়ার মায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি। বামপন্থীরা গোটা পশ্চিমবাংলার 294টা আসনের মতো পানিহাটির বিধানসভা আসনেও প্রার্থী দিয়েছিল। যেরকম খড়দায় দিয়েছিল দেবজ্যোতি দাস প্রার্থী ছিল, যেরকম কামারহাটিতে মানুষ মুখার্জি প্রার্থী ছিল, যেরকম দীপশিতা প্রার্থী ছিল উত্তর দমদমে, সেরকমভাবে পানিহাটিতে বামফ্রন্টের একজন প্রার্থী ছিল। বামফ্রন্টের প্রার্থীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী দাঁড় করিয়েছিল অভয়ার মাকে। করতেই পারেন, তাতে অন্যায় কিছু নেই, কিন্তু তাদের দোষটা, দায়টা আমাদের হয়ে যায় না। তারপরে দাঁড়িয়ে বললেন আমি কেন প্রার্থী হয়েছি। প্রার্থী হয়েছি তার কারণটা হচ্ছে, আমি যদি এমএলএ হই, ভোটে জিতি, তাহলে আমার মেয়ে বিচার পাবে। যে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, তৃণমূলের জমানায় মমতা ব্যানার্জির পুলিশের হাতে সুদীপ্ত মারা গেছিল, সুদীপ্তকে খুন করা হয়েছিল। আমাদের একটা এসএফআই করা একটা ছেলে, আমাদের সহকর্মী ছিল, 22 বছর বয়স ছিল তখন। মমতা ব্যানার্জির পুলিশ পিটিয়ে মেরেছিল। কেমন লাগতো বলুন তো আমাদেরকে শুনতে, যদি সুদীপ্তর বাবা বলতেন যাতে মমতা ব্যানার্জির পুলিশ আমার ছেলের মৃত্যু তদন্তটা ঠিক করে, তার জন্য আমি মমতা ব্যানার্জির দলে যোগ দিয়ে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছি। কেমন লাগতো শুনতে? যদি তৃণমূলের হাতে খুন হওয়া, মনে করুন যে খুনের, ধরুন ধূপগুড়িতে যে ধর্ষণ হয়েছিল, মধ্যমগ্রামে যে ধর্ষণ হয়েছিল, অভয়ার ঘটনার তদন্তের দায়িত্ব যেরকম ছিল সিবিআইয়ের হাতে, সেরকম ধূপগুড়ি থেকে শুরু করে, মধ্যমগ্রাম থেকে শুরু করে, ওদিকে রানাঘাট থেকে শুরু করে, ওদিকে আপনার এরকম গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন এই ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই ধর্ষণের তদন্তগুলো করছিল পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির পুলিশ। কেমন লাগতো যদি মধ্যমগ্রামের ধর্ষিতা খুন হওয়া মেয়েটার বাবা বলতো যাতে মমতা ব্যানার্জির পুলিশ ভালো করে তদন্ত করে, সেইটা নিশ্চিত করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধানসভা ভোটে দাঁড়াচ্ছি। তৃণমূল আমার মেয়েকে খুন করলো, মনে করুন ধূপগুড়িতে, এবার সেই খুন হওয়া মেয়েটার বাবা যদি এসে বলে তৃণমূল আমার মেয়েকে খুন করলো, এবার তৃণমূলের পুলিশ যাতে ভালো করে তদন্ত করে, তার জন্য আমি তৃণমূলে যোগ দিচ্ছি, কেমন লাগতো শুনতে? কে কোন দলে যোগ দেবে, কে কাদের হয়ে ভোটে দাঁড়াবে, এটা তাদের অধিকার। ভোটের আগে এই কথা বলতে গিয়ে অনেকে আমাদের সঙ্গে একমত হয়েছেন, অনেকের হয়তো কথাগুলো শুনতে খারাপও লেগেছে। যাদের খারাপ লেগেছে তাদের খারাপ লাগার কারণ আমরা বুঝি। সত্যি সত্যি আমরা রাজনীতি করি মানে এই ধরনের রাজনীতিতে আমরা অভ্যস্ত নই, যে কেউ একজন নিজের মেয়ের, যার মেয়ের এরকম মর্মান্তিক মৃত্যু হয়েছে, তার সেই মেয়ের নাম করে ভোটে দাঁড়াবেন এবং তারপরে আমাদেরকে তার বিরুদ্ধে ভোটে লড়াই করতে হবে। এই রাজনীতিতে আমরা অভ্যস্ত ছিলাম না, এই রাজনীতি দেখতে বাংলার মানুষও অভ্যস্ত ছিলেন না। যে কথা আমাদেরকে শুনতে হয়েছে,
লোকের চাকরি বাকরি চলে গেছে অভয়ের জন্য আন্দোলন করতে গিয়ে। সেই সময় বদলি করে দেওয়া হয়েছে উত্তর বাংলায়, যে যার বাড়ি তাকে বদলি করে দেওয়া হয়েছে সুন্দরবনে, যা সুন্দরবনে বাড়ি তার পোস্টিং করে দেওয়া হয়েছে উত্তর বাংলায়। মমতা ব্যানার্জি এরকম করেছেন। কত মানুষের কাজ চলে গেছে, কত মানুষ নিজের পরিবারকে, নিজের সন্তানকে সময় না দিয়ে রাতের পর রাত রাস্তায় রাত জেগেছে, পুলিশের মার খেয়েছে। এত কিছুর পরে হঠাৎ ভোটের মুখে শুনতে হলো যারা যারা অভয়ের জন্য রাজনীতি করেছে, যারা যারা অভয়ের জন্য আন্দোলন করেছিল তারা সবাই রাজনীতি করার জন্য আন্দোলন করেছিল। একজন মানুষ যিনি জীবনে কোনোদিন 80 বছর 85 বছরের বৃদ্ধা, আমাদের চোখে দেখা 80 বছর 85 বছরের জীবন কাটিয়েছেন, জীবনে একটা মিটিং মিছিলে না গিয়ে তিনি রাত জাগছেন রাস্তায় দাঁড়িয়ে, তিনি নাকি রাজনীতি করার জন্য রাস্তায় নেমেছিলেন। এরকম কথা আমাদেরকেও শুনতে হয়েছে। এই কথাগুলো শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আবার একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, পানিহাটির ঘটনা, একটা বাচ্চা মেয়ে অভয়ার ঘটনার সময় অভয়ার হাতে অভয়ার পোস্টার নিয়ে রাস্তায় স্লোগান দিচ্ছিল বলে তাকে পুলিশ মেরেছিল। আর সেই মেয়েই যখন এবার বিধানসভা ভোটে আমাদের পার্টির হয়ে প্রচার করছে, বলতে খারাপ লাগে, ভাবতে খারাপ লাগে, সেই অভয়ার মা দাঁড়িয়ে মাইকে উস্কানি দিলেন আর বিজেপির লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে আহত করলো, রক্তাক্ত করলো। ওনার মেয়ের জন্য যে বাচ্চা মেয়েটা রাত জেগে পুলিশের মার খেয়েছিল, তাকে গিয়ে ওনার উস্কানিতেই আর একবার মার খেতে হলো। সত্যি কথা বলছি, এই রাজনীতিগুলো আমরা মানে কি খালি সিপিএম যারা করি তা নয়, যারা সিপিএম এর সমর্থক, যারা কংগ্রেসের সমর্থক, যারা তৃণমূলের সমর্থক, যারা বিজেপির সমর্থক, আমরা কেউই এগুলো দেখতে অভ্যস্ত ছিলাম না। কিন্তু রাজনীতি হলো, যা হলো তার পরিণাম, ওনারা জিতেছেন, আমরা ভোটে হেরে গেছি, সেই রায় আমরা সবাই মেনে নিয়েছি মাথা পেতে।